এই যে র্যাঞ্চোর স্কুল আর এই যে আমির খানের ছবি। চারিদিকে পাহাড়, লে শহর দেখা যাচ্ছে একদিকে, দারুণ সুন্দর জায়গা। আমরা এখন এসেছি লাদাখ প্যালেসের সামনে। এই প্যালেসটি লাচেন পালকার প্যালেস নামেও পরিচিত। এর ভেতরে ঢুকলে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে যাবে। আর এখান থেকে খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, খুব ভালো লাগবে। আজকে 4 জুন 2024 মঙ্গলবার। গতকাল রাত্রি 8টার সময় আমরা লেতে এসে পৌঁছিয়েছি। আর লেতে আমরা এই হোটেলটিতে আছি, হোটেল নিউ মুন গেস্ট হাউস। এই যে আমার পেছনে যে হোটেলটি দেখছেন, এই হোটেলটি। লেতে কিন্তু বেশ ঠান্ডা পেয়েছি আমরা, মানে কালকে রাত্রিবেলায় তো -2 ডিগ্রি 3 ডিগ্রি মতন টেম্পারেচার ছিল। এখন বেশ রোদ ঝলমলে ওয়েদার, কিন্তু সকালের দিকে ওয়েদার একটু ডাল ওয়েদার ছিল, মেঘলা করেছিল, তারপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমরা মানে ভাবছিলাম যে এই রকম ওয়েদার সারাদিন গেলে খুব খারাপ। তো এখন মোটামুটি 12:30 মতন বাজে, এখন ওয়েদার বেশ ভালো, বেশ রোদ ঝলমলে ওয়েদার। আর আজকে লের বিভিন্ন জায়গাগুলি আমরা ঘুরতে বেরোবো, মানে লে প্যালেস, লে মনাস্ট্রি, এই সকল জায়গাগুলি ঘুরতে বেরোবো। লে শহর ঘোরার জন্য, মানে সাইট সিইংয়ের জন্য আপনি রেন্টে বাইকও নিতে পারেন। এখানে বাইক রেন্ট পাওয়া যায় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। তা এই হাফ ডের জন্য নেয় হচ্ছে 800 টাকা। আমরা এখন এসেছি লে শহরের শান্তিস্তূপাতে। এটি লের চান্সলা অঞ্চলে অবস্থিত। এখানে প্রবেশের জন্য টিকিটের মূল্য হলো জনপ্রতি 30 টাকা। বুদ্ধদেবের শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে জাপানের মাওমিজো সম্প্রদায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শান্তিস্তূপ নির্মাণ করেন। এই ধরনের শান্তিস্তূপ আপনারা দেখবেন ধবলগিরিতে, তারপরে বুদ্ধগয়াতে, এই সকল জায়গায় দেখা যায়। আর এই যে শান্তিস্তূপটি, এটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1985 সালের 25শে অগাস্ট। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 14তম দলাই লামা তেনজিং গিয়াৎসো। আর এই শান্তিস্তূপটির উদ্বোধন হয় 1991 সালের 25শে অগাস্ট। উদ্বোধন করেছিলেন ওই মাওমিজো সম্প্রদায়েরই একজন বৌদ্ধ ভিক্ষু, তার নাম খেম্পো রিপোনচে। আর এই শান্তিস্তূপটি 11,841 ফুট উচ্চতায় অবস্থিত। এই শান্তিস্তূপা থেকে চারপাশের দৃশ্য অসাধারণ লাগে। চারিদিকে পাহাড়, লে শহর দেখা যাচ্ছে একদিকে, দারুণ সুন্দর জায়গা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন দিনের বেলা রোদ উঠেছে, হাওয়াটা বেশ ভালো লাগছে, কিন্তু এমনি সময় কিন্তু এখানে বেশ ঠান্ডা লাগবে।
লে কার্গিল সড়ক পথে এখন আমরা এসে পৌঁছেছি হল অফ ফেমে। এই হল অফ ফেমে বিভিন্ন সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলি হয়েছিল সেই যুদ্ধে যে সকল জওয়ানরা বীরত্বের নিদর্শন রেখে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। এর ভেতরে একটি মিউজিয়ামও রয়েছে। এই মিউজিয়াম দেখার জন্য টিকিটের মূল্য হচ্ছে 125 টাকা। আর এছাড়াও এখানে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান হয়, যদি সেটি দেখেন তাহলে আরও 125 টাকা লাগবে, অর্থাৎ জনপ্রতি 250 টাকা করে লাগবে। এই লাদাখ অঞ্চলের বিভিন্ন টপ বা পিকগুলি এইখানে দেখানো হয়েছে। इंडियन आर्मी के जवान एक दिन के लिए नहीं जाते, कम से कम 3 मंथ के लिए। उस इलाके के अंदर मैं अपनी जगह में, मैं जब 22 साल की उम्र सर्विस में 3 बार जाके आ चुका हूँ। 3 महीना, 4 महीना, 6 महीना। वहाँ का हाइट अगर पूछा जाएगा तो सबसे लास्ट हाइट जो है हमारा 25,000 फीट हाइट की। সিয়াচেনে যেখানে আমাদের সেনাবাহিনীরা লড়াই করেন সেখানে কি কি ইকুইপমেন্টস নিয়ে লড়াই করেন সেগুলো এখানে রাখা রয়েছে। বিভিন্ন ধরনের রোপ, বিভিন্ন ধরনের ট্রান্সমিটার, বিশেষ ধরনের জুতো, পোশাক ইত্যাদি নিয়ে এখানে মডেল তৈরি করে রাখা রয়েছে। ভাবলে অবাক হতে হয় যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেইখানে এই আর্মির জওয়ানরা সেইখানে 3 মাস এক টানা অবস্থান করেন, তারপরে তাদের আবার শিফট চেঞ্জ হয়। अब हो गया जाते समय हम लोग इस तरह ग्रुप में नहीं जाते, सभी जवान सिंगल लाइन में जाते हैं। কার্গিল যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব এইখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে দেখানো হয়। 8টার পরে এই শো হয়। এই হল অফ ফেম শুধুমাত্র একটি মিউজিয়াম নয়, ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের বিভিন্ন নিদর্শন রয়েছে এখানে। এইখানে ভারতীয় সেনাবাহিনী যে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেশকে রক্ষা করার ব্রত নিয়ে যে কঠিন লড়াই করেছে বা বিভিন্নভাবে এখনও দেশকে রক্ষা করে চলেছে তার নিদর্শন রয়েছে এই হল অফ ফেমে। সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন অস্ত্রশস্ত্র, তারা ওই প্রবল ঠান্ডার মধ্যে সিয়াচেন অঞ্চলে কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করে সেই সকল বিষয়গুলি এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তার সাথে এই অঞ্চলের যে সকল বীর সৈনিকেরা তারা পরমবীর চক্র পেয়েছেন বা মহাবীর চক্র পেয়েছেন সেই সকল সৈনিকদের এখানে ছবি রাখা রয়েছে। আর বিভিন্ন যুদ্ধের বিভিন্ন নিদর্শন, বীরত্বের কাহিনী, ছবি এগুলি সব এখানে রয়েছে। এর ভেতরে ঢুকলে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে যাবে এবং এক অপূর্ব দেশভক্তি আপনার মনে জেগে উঠবে।
বিভিন্ন সময় দেশকে রক্ষা করতে গিয়ে যে সকল বীর সৈনিকেরা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে এইখানে স্মারক নির্মিত হয়েছে। প্রত্যেকের নাম এবং কত সালে তারা শহীদ হয়েছিলেন সেই সাল উল্লেখ করে তারা কোন রেজিমেন্টের সৈনিক ছিলেন সেগুলি সব এখানে লিপিবদ্ধ রয়েছে। এই হল অফ ফেম সোমবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। লাইট অ্যান্ড সাউন্ড শোটি হয় রাত্রি 8টা থেকে। আর এখানে রিসেস টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2:30টা পর্যন্ত। আমরা এখন এসেছি লাদাখ প্যালেসের সামনে। এই প্যালেসটি লাচেন পালকার প্যালেস নামেও পরিচিত। 1600 সালে সেঙ্গে নামগিয়াল তিনি এই প্যালেসটি নির্মাণ করেন। 19 শতকে যখন ডোগরা বাহিনী এই লাদাখ অঞ্চল অধিকার করে তখন এই নামগিয়াল বংশ তারা এই প্যালেসটিকে পরিত্যক্ত করে তারা স্টোক রাজপ্রাসাদে চলে যায় এবং এই অঞ্চলটি তখন থেকেই পরিত্যক্ত একটি রাজপ্রাসাদ হিসেবে রয়েছে। এখন আমরা এসেছি লের মেল রোডে। এই মেল রোডটি আমাদের হোটেলের কাছেই, মোটামুটি ওই 10-12 মিনিটের মতন ডিস্টেন্স। এই হচ্ছে মেল রোড, দেখুন। এই রাস্তায় অন্যান্য মেল রোডের মতোই স্বাভাবিকভাবেই গাড়ি ঘোড়া কিছু চলতে দেওয়া হয় না। বিভিন্ন দিকে এপাশে ওপাশে দুদিকেই দোকান রয়েছে।
বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করতে পারেন এখানে। বিভিন্ন তিব্বতী জিনিসপত্রের দোকান, তবে খুব বার্গেনিং চলে। আমি এই যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এইটি কিন্তু একটি মসজিদ, এর নাম হচ্ছে জামিয়া মসজিদ, কিন্তু আপনি এটিকে দেখে মসজিদ মনে করবেন না। এর গায়ে যে আর্কিটেকচার রয়েছে সেটা সম্পূর্ণ তিব্বতীয় আর্টের অনুকরণে তৈরি করা। আপনি পুরো দেখবেন যে তিব্বতীয় বাড়িগুলিতে বা তিব্বতীয় রাজপ্রাসাদে যে ধরনের আর্কিটেকচার আপনি দেখতে পাবেন, সেই আর্কিটেকচারের নিদর্শন আপনি এই মসজিদে দেখতে পাবেন, যেটা সাধারণ মসজিদে দেখা যায় না। যেখানে আপনি জামিয়া মসজিদ দেখবেন তার পাশেই দেখবেন এইখানে একটি বৌদ্ধ স্তূপ রয়েছে, আর তার ঠিক পাশেই এই জায়গাটিতে একটি গুরুদ্বারা রয়েছে। মানে এখানে এসে একদিকে আপনি মসজিদ পাবেন, একদিকে বৌদ্ধ স্তূপ পাবেন, একদিকে গুরুদ্বারা পাবেন, সর্বধর্ম সমন্বয়ের এক অপূর্ব নিদর্শন। আর এই গুরুদ্বারের ঠিক উল্টো দিকে দেখবেন এইখানে লের সেন্ট্রাল এশিয়ান মিউজিয়াম। এই মিউজিয়ামটি খুব সুন্দর। এই মিউজিয়ামটি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এখন 7টা বেজে গেছে, আমরা দেখি ঢুকতে দেয় কিনা। কি খোলা আছে? খোলা আছে, খোলা আছে। হ্যাঁ, 50 টাকা করে টিকিট। ये पूरा 4 मंजिल वाला है? हाँ, ये 4 मंजिल वाला है। अच्छा, ये बरंडे, ये क्या? ये बरंडे, उनमें 4 मंजिल है। एक एक मंजिल में एक सेकंड थर्ड फोर्थ क्या क्या है? पुराना फोटोग्राफ्स, आर्टिफैक्ट्स, आर्टिकल्चर, हिस्टोरिकल, ऑल फोटोग्राफ्स। अच्छा, और पुराना किचन एक है? और लद्दाखी किचन था देखने के लिए। আচ্ছা আচ্ছা, सामान। ঠিক, থ্যাংক ইউ। এই লাদাখ অঞ্চলের বাসিন্দারা হলেন প্রধানত তিব্বতীয় এবং ইন্দো আর্য গোষ্ঠীর। তো তারা এই অঞ্চলে প্রাচীনকাল থেকে যে যে জিনিসপত্র ব্যবহার করতেন, তাদের দৈনন্দিন সামগ্রী হিসাবে, তাদের আসবাবপত্র হিসাবে, পরিবহনের বিভিন্ন ক্ষেত্রে যে যে জিনিসপত্রগুলি ব্যবহার করতেন তার বিভিন্ন নিদর্শন রয়েছে এই মিউজিয়ামটিতে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, অন্যান্য মিউজিয়ামের সাথে এই মিউজিয়ামের যে পার্থক্য, সেটা হলো অন্যান্য মিউজিয়ামে আপনি আধুনিক ঘরবাড়ির মধ্যে পুরানো জিনিসপত্র দেখবেন, কেমন একটা বেমানান লাগে। আর এইখানে ঘরবাড়িটার যে আকৃতি, মানে এই যে স্থাপত্যটা, পুরোপুরি সেই প্রাচীনকালের লাদাখীয় ঘরবাড়ির যে স্থাপত্য, সেই স্থাপত্যের মধ্যে তখনকার দিনের ব্যবহৃত জিনিসপত্র রাখা, মানে এই একটা অপূর্ব মেলবন্ধন। আর এখানে তার সব বিবরণ দেওয়া রয়েছে, যে এইখানটাতে হিস্টোরিক্যাল এজে কী কী পাওয়া গেছে, ব্রোঞ্জ এজে কী কী পাওয়া গেছে, আয়রন এজে কী কী পাওয়া গেছে, এবং এখানে হিস্টোরিক্যাল টাইমগুলিও দেওয়া রয়েছে। এই যে দেখছেন এখানে শ্রীনগর, এইটা হচ্ছে হিমালয়, আর এই দিক দিয়ে গেছে হচ্ছে কারাকোরাম। এরপর অনেকগুলি পাহাড় রয়েছে, পরপর আরও অনেক পাহাড় রয়েছে, হিমালয়, কারাকোরাম, তারপরে কুয়েনলুং, তারপরে আলতাই, তারপরে আলতিনতাক, তারপরে সয়ান, ইয়াবলনয়, স্ট্যানোভয়, ভারখয়ানক্স, বিভিন্ন পাহাড় রয়েছে। তার মধ্যে এই হিমালয় আর কারাকোরাম, এর মধ্যে হচ্ছে লাদাখ অঞ্চল। এইখানে মানচিত্রে সেটা দেখানো হয়েছে, এই যে লে। দেখুন বাদ্যযন্ত্র, এটি পুরনো লে মার্কেটের একটি রেপ্লিকা। কি মনে হচ্ছে? ভীষণ সুন্দর। এটা তো না জানলে আসতেই পারতাম না। আমাদের গ্রুপের একজন সকালবেলা এসছিলেন। এটা কিন্তু আমাদের এই যে সব সাইট সিংয়ের অন্তর্ভুক্ত থাকে তারা এটা বলবে না, উনি এসছিলেন বলে আমাদের বলে দিলেন যে এখানটায় যাও, খুব সুন্দর লাগবে। এইটি হলো তিব্বতীয় জলের জগ, নাম হলো ছাগন। জলেরই মনে হচ্ছে, এটা পুরো তামার তৈরি, অরিজিনাল।
পুরো তামাগুলো দেখা যাচ্ছে এখন। ফিংপা তিব্বতীয় কার্পেট। এই মিউজিয়ামটিতে আসলে আপনি তিব্বতীয় সংস্কৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই আসবেন এখানে। এই যে এটা নামছে, এটা একটা ঝাড়বাতি, মানে একদম ফার্স্ট ফ্লোরে দেখা যায়। ওই যে হ্যাঁ ওই যে এই লম্বা হয়ে নেমে গেছে দড়িটা একেবারে ওপর থেকে। এই ঘরটিতে বিভিন্ন হ্যান্ডরাইটিং। শুধু তিব্বতীয় না, মধ্য এশিয়ার বিভিন্ন বই রয়েছে। দেখুন এটা হ্যান্ড রাইটিং, লাদাখ ইংলিশ উর্দু ডিকশনারি। আর এখান থেকে খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, খুব ভালো লাগছে। ও মা কি সুন্দর! ও বাবা রে, হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ঠিক নয়, কিন্তু ভীষণ সুন্দর। ওটা কি পুরনো রান্নাঘর বলবো? পুরোনো দিনের রান্নাঘর এটা। ওইটা না? হ্যাঁ, ওটা বন্ধ করে দিয়েছে। ওটা বন্ধ করে দিয়েছে আর এখন অন্ধকার হয়ে গেছে, সেরকম ভাবে দেখাও যাবে না। কিন্তু আমাদের এই যে সেন্ট্রাল এশিয়ান মিউজিয়াম দারুণ সুন্দর লাগলো। হ্যাঁ খুব খুব ভালো ভালো লাগলো, তাই না? মানে একটা মানে বাড়তি পাওনা বলতে পারি, খুব ভালো লাগলো। আমরা হয়তো আরেকটু আগে আসলে আরো বেশি সময় নিয়ে থাকতে পারতাম। হ্যাঁ। এখন একেবারে বন্ধের সময় এসেছি, ওনারা হ্যাঁ, তবু ভালো আমাদের দেখেছি। ঢুকতেও দিলেন। আর এখানে 50 টাকা করে টিকিট বলে হ্যাঁ, দিয়েছে তো। বলে দিয়েছে। হ্যাঁ, ঘোরাঘুরি করতে করতে একটু চা কফির তেষ্টা পেয়েছে, তার সাথে অল্প স্বল্প খিদেও পেয়েছে। তাই এই লের মেল রোডেই ডি কফি ক্যাফে বলে একটা জায়গায় ঢুকলাম। এখানে ঢুকে এই যে বেশ বড় এক কাপ কফি নিয়েছি আর তার সাথে ক্যারট কেক নিয়েছি। কিন্তু ক্যারট কেক আরও একটা দেবে তো? হ্যাঁ দেবে আরেকটা। আরেকটা দেবে। আর কফিটা তো তুমি খেয়ে নিলে, কেমন খেলে? না মানে চিনি ছাড়া তো, দেখতে ভীষণ সুন্দর। তা চিনি মেশাও? ওই চিনিটা না, মেশালেই তো নষ্ট হয়ে যাবে ও সৌন্দর্যটা। বাবা, মানে তাহলে সৌন্দর্যটা একটু দেখাই। এই যে তাই তো এই কফিটা খায় না। কফিটা কিন্তু দারুণ। আমরা তো জেনারেলি কখনো গ্রুপ ট্যুরে আসি না, কারণ অনেক বছর আগে এসেছিলাম একবার, খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু এইবার লে লাদাখে আসলাম, তার কারণ হলো এখানে প্রচুর খরচ, গাড়ি ভাড়া দিতে দিতেই আপনার হাত থেকে পয়সা শেষ, তারপরে খাবারও ঠিকঠাক অত পাওয়া যায় না। কিন্তু আজকে লে লাদাখে এসে একটুখানি ভালো করে জমিয়ে কফি খেলাম। তার কারণ গ্রুপ ট্যুরে আসলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে 40 জন একসঙ্গে আসলে আপনাকে চায়ের কাপটা ছোট হয়ে যায়, আর ওইটুকুনি চা খেয়ে না আমার শান্তি হয় না। এই জন্য আমি আজকে এখানে বেশ বড় কাপে কফি খেলাম, মনটা একেবারে খুশি হয়ে গেল। তবে হ্যাঁ, এই দেবাশিস কিন্তু ভীষণ ভালো ট্যুর করায়, ভালো হোটেল দেয়, ভালো গাড়ি দেয়। যেটা দেখলাম, আগে জানি না কি হবে, মোটামুটি ওর সঙ্গে তো অনেকটা দিনই হয়ে গেল, তা দেখলাম বেশ ভালো। আপনারা কিন্তু ওর উপর ভরসা করতে পারেন। এই লে বাজারের কাছাকাছি একটা দারুণ সুন্দর রোলের দোকান আছে। এই দোকানটার নাম হচ্ছে কাঠি কিং। তা এই দোকানটা ভীষণ সুখ্যাতি এখানে। তা বুবু আজকে এই দোকানটাতে নিয়ে এসছে আমাদের। কি অর্ডার দিয়েছো বলো? আজকে এখানে এসে দুঃখের বিষয় কোনো ননভেজ কিচ্ছু নেই, তাই জন্য আমরা ননভেজ মানে হচ্ছে চিকেন নেই আর কি, মাটন আছে কিন্তু সেটা শিক কাবাব, ওটা খেতে ভাল লাগে না রোলের মধ্যে। তাই জন্য আমরা একটা পনির রোল নিয়েছি, রায়ের জন্য আমরা দুজনে দুটো এগ রোল খাবো। মানে তবে এখানে যদি আপনি চিকেন পান, আমি শুনেছি এখানকার চিকেন রোল কিন্তু একেবারে লের ফেমাস। মানে দারুণ চিকেন টিক্কা রোল, চিকেন টিক্কা রোল খুব ফেমাস, দারুণ সুন্দর। আমরা এখন এসে পৌঁছেছি
থিকসে মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটি মধ্য লাদাখের অন্যতম প্রধান একটি মনাস্ট্রি। তিব্বতে যে সকল বৌদ্ধ সম্প্রদায়গুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রধান সম্প্রদায় হলো জেলুক সম্প্রদায়। এই জেলুক সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে জে সাংখাপো। এই জে সাংখাপো তিনি হলুদ টুপি পরিধান করতেন বলে তাকে এই হলুদ টুপি বিশিষ্ট বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের মানে পায়োনিয়ার বলে মনে করা হয়। এবং এই যে সাংখাপা তিনি তার শিষ্য সেরাপ সাংখাপা এবং আরও 5 জনকে এই তিব্বত তারপরে এই লাদাখ এই সমস্ত অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠার জন্য দায়িত্ব দেন। এই শিষ্যদের মধ্যে সেরাপ জাংপো নামে একজন শিষ্য, তিনি এই লাদাখের যে তৎকালীন রাজা তার কাছে আসেন। সময়টা হচ্ছে 14th সেঞ্চুরি এবং এসে যে সাংখাপার এই ইচ্ছার কথা বলেন যে বৌদ্ধ ধর্ম প্রসারের কথা। তো সেরাপ জাংপো এবং তার আবার আরেকজন শিষ্য তার নাম হচ্ছে পাল্টেন জাংপো। এই দুজনে মিলে তিব্বতের বিভিন্ন জায়গাতে মানে লাদাখের বিভিন্ন জায়গাতে মঠ প্রতিষ্ঠার জন্য স্থান নির্বাচন করতে থাকেন এবং এখানে তারা মঠ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1970 সালে 14তম দালাই লামা এখানে আসেন এবং এখানে মৈত্রেয় বুদ্ধ তাকে স্থাপন করা হয়। মৈত্রেয় বুদ্ধার এই যে স্ট্যাচুটি রয়েছে এই স্ট্যাচুটির উচ্চতা 40 ফুট এবং এইখানে অর্থাৎ এই যে থিকসে মনাস্ট্রিতে এখানে লাদাখের রাজপরিবারের সন্তানেরা মানে রাজপুত্ররা তারা এখানে লামা হিসাবে অবস্থান করতেন। লাদাখের যে 6টি জায়গাতে এই সকল মনাস্ট্রিগুলি অর্থাৎ গেলুপ সম্প্রদায়ের যে মনাস্ট্রিগুলি সেই মনাস্ট্রিগুলি গড়ে উঠেছিল তার মধ্যে সবথেকে বড় হচ্ছে হেমিস মনাস্ট্রি, দ্বিতীয়ত হচ্ছে থিকসে মনাস্ট্রি, তৃতীয়ত ডিক্সিট মনাস্ট্রি, চতুর্থ হচ্ছে স্ফিতুক মনাস্ট্রি, পঞ্চমত লিকির মনাস্ট্রি এবং ষষ্ঠত স্টোক মনাস্ট্রি। এই স্টোক মনাস্ট্রি যে জায়গাটিতে যে স্টোক পর্বতমালার উপরে সেইখানে কিন্তু লাদাখের রাজারা এইখানে যখন ডোগরা বাহিনী আক্রমণ করেছিল তখন সেই অঞ্চলে গিয়ে তারা বাস করেছিলেন। থিকসে মনাস্ট্রিতে প্রবেশের জন্য টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আর লাদাখে আসলে অবশ্যই কিন্তু এই থিকসে মনাস্ট্রিতে আসবেনই। এই লাদাখ কিন্তু বিখ্যাত হয়ে গেছে 3 ইডিয়টস জন্য। এই সিনেমার বিভিন্ন শুটিং স্পটগুলো এক একটা দর্শনীয় স্থান। এই যে প্যাংগং লেকের ধারে যে বসার সিট, তারপরে স্কুটার। আমরা এখন এসছি র্যাঞ্চোর স্কুলে,
তাই না? র্যাঞ্চো স্কুল নেই, এটা একটা দেওয়াল আছে শুধু। চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে র্যাঞ্চো স্কুল, আর এই যে আমির খানের ছবি। কি অপূর্ব সুন্দর জায়গাটা, একটা সিনেমা এই জায়গাটাকে পুরো বিখ্যাত করে দিয়েছে। আমরা যখন শুটিং দেখি তখন ভাবি কত কি, কিন্তু দেখুন ওই প্যাংগং লেক থেকে কত দূরে এসে এই স্কুল, প্রচুর কিলোমিটার, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, এত দূরে এসে শুটিং হচ্ছে। কিন্তু আমরা যখন দেখেছি সিনেমাটা তখন কিন্তু বুঝতে পারিনি দূরত্বটা এতটা বেশি। আর এই যে স্কুলটা যেখান থেকে ওই যে ল্যাম্পটা ফেলা হয়েছিল, দেখুন কি সুন্দর। আজকে আমরা লেতে আছি। তো লেতে একটা দ্য ইয়েতি কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে। এটা লের মেন মার্কেট থেকে প্রায় 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। যে হোটেলে আছি তার থেকে খুব কাছে, দ্যাটস ওয়াই উই চোজ ইট। তো আমরা কোনো বলতে গেলে একটুখানি দুঃখই লাগছে আমার যে আমি কোনো অথেন্টিক লাদাখের কুইজিন ট্রাই করছি না, কিন্তু সেটা করাও সম্ভব হচ্ছে না। এত এক্সটেন্সিভ একটা ট্রিপ হচ্ছে যে আমরা সবাই অসম্ভব হাঁপিয়ে যাচ্ছি। তো আজকে আমরা মোমোই আপাতত নিয়েছি, কোঠে মোমোজ নিয়েছি, চিকেন কোঠে মোমোজ। তো দেখা যাক কেমন করে। চলে এসেছে। কেমন খাচ্ছিস বল? হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো বানিয়েছে কোঠে মোমো। এই যে সাথে সসটা দিয়েছে, অসম্ভব ঝাল, যেমন হওয়া উচিত। তো খুব ভালো লাগছে। ঠান্ডাটা এত বেশি পড়েছে না, এই ঝালটা খেলে ঠান্ডাটা কমে যাবে। হ্যাঁ, বেশ ঝাল, বেশ ঝাল। চিকেন কোঠে মোমো নিল 230 টাকা। কটা বাজে একটু দেখতো? তারা 8:15। এখন 8:15 বাজে। খুব যে ঠান্ডা তা কিন্তু না, তাই না? মারাত্মক কিছু ঠান্ডা না। হ্যাঁ, আমরা মোটামুটি যেরকম শীতের পোশাক পরি শীতের জায়গায় গেলে তাই পরেছি। দিনের বেলা তো যখন রোদ ওঠে তখন বেশ গরম। আর এই যে বুবু দোকানের সামনে দাঁড়িয়ে গেছে, যা দেখ। ঝুমকোটার এই হাতটাও খুব সুন্দর। এই বড় বড় ঝুমকা, আরে দেখো কি দারুণ, দেখবি দাম জিজ্ঞেস কর। কত বললো? আসছে ও, দেখা যাক। बड़ा वाला ये मल्टी वाला ग्रीन और पिंक। हाँ, ग्रीन पिंक ये 75,000। এটা কত বললো এই ঝুমকাটার দাম? আচ্ছা, অরিজিনাল কোরাল। হারটার দাম বললো 75,000 টাকা, আর কানের দুলটা বললো 18,000 টাকা। দেখার জন্য কিছু নেবে না তো? না, তাহলে তাইলে ভালো করে দেখো। আমি দেখে নিয়েছি, খুব ভালো চলো লেগেছে। এবার। চলো, এটা স্টোল হিসাবে সুন্দর না? খুব সুন্দর, মিষ্টি দেখতে। এটা কি পশমিনা? না না, পশমিনা না। পশমিনা কিন্তু কাশ্মীরের নয়। অনেকে হয়তো ভাবেন, শলারা এসেও বলে আমাদের বাড়িতে পশমিনা কিন্তু লের জিনিস, মানে সম্পূর্ণ লের জিনিস। 2023 সালে জিআই ট্যাগও পেয়ে গেল। আর এই পশমিনা তৈরি হয় কিন্তু ভেড়ার লোমের থেকে নয়,
এটা হচ্ছে পাহাড়ি কালো ছাগলের থেকে এটা তৈরি হয়। রাস্তা দিয়ে আমরা প্রচুর সেরকম ছাগল দেখেছি, পাল পাল করে চলছে। আর এর অনেক অনেক কষ্ট করে এটা তৈরি করতে হয়, অনেকগুলো প্রসিডিওরের মাধ্যমে তৈরি করতে হয়। এই জন্য পশমিনার দাম এত বেশি হয়। আর এর ওজন 250 থেকে 300 গ্রামের মধ্যে হয়, এর থেকে বেশি হয় না। তো চলো ভেতরে যাবে নাকি? হ্যাঁ যাই একটু দেখি। এইটা যেটা আমার পছন্দ হলো সেটা বলছে 1000 টাকা দাম, ইয়াকের উল দিয়ে তৈরি। চলো দেখি। ये पश्मीना है, इसका प्राइस 6,500 का है। কিতনা? 6,000 টাকা। জোরে বলো একটু। 6,500 টাকা বলছে। আয় রায়া এবার কিনলো না, দোকানে গিয়ে ঘাটাঘাটি করে বেরিয়ে। আমি এখান থেকে কিছু জিনিস আমার মনে হয় না কিনতে পারবো, অসম্ভব দাম। যে স্টোল আমাদের ওখানে 200-300 টাকা, মানে একদম ফিন একটা সামান্য জিনিস, সেটার দাম বলছে 1000 টাকা। কি করে কিনবো? কি বুকশপ? ও বুকশপ থেকে কি হবে? আমি যাবো বুকশপ, এখান থেকে বই কিনবি? কুকুর জন্য কিছু কিনবো। এইগুলো আমরা দুটো নিয়ে নিই, 500 টাকা করে দাম। খুব ভালো লাগছে এগুলো দেখতে। কত করে বললো দাম? 500 টাকা করে দাম বললো। অন্য দোকানে বললো, আমি জিজ্ঞেস করেছি অনেক দোকানে বলছে 750 টাকা, এখানে একটু দেখলাম কম 500 টাকা। আমি নেবে? হ্যাঁ দুটো তাহলে নিয়ে নাও, চলো। অবশেষে কেনাকাটা হলো, এই অল্প একটু কেনাকাটা হলো, বেশি কিছু না। দুটো মাত্র প্যান্ট কেনা হয়েছে, না, 1000 টাকা। কেনাকাটা আমাদের পক্ষে সম্ভব না। 75,000, 18,000, শলের দাম বলছে 25,000। ওরে বাপরে বাপ, যেন মনে হচ্ছে এখানে কারা কিনে আমি জানি না, আমার পক্ষে সম্ভব নয়। তা এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। এখানে আর আজকে খাওয়া দাওয়া করলাম না, মানে রায়ের ইচ্ছা ছিল, কিন্তু এখানে খাওয়া দাওয়া আজকে করলাম না। কি? আমার থুপ্পা থেন্টু ঘেটু কিছুই হলো না, ওই যে তো উই এক্সপ্লোরড নাথিং। এখন হোটেলে যাচ্ছি। হোটেলে আজকে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া। স্যাড না হলো না, তার কারণ আছে, রায়ের আজকে শরীরটা খুব খারাপ, নাহলে খাওয়ার থেকে রায়কে বিরত রাখা বেশ মুশকিল। তো আজকের আমাদের এই একদিনের লে শহরের ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।